2008 সরকারের প্রকারভেদ, মন্ত্রিপরিষদ শাসিত বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কী বোঝায়, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে গণতন্ত্র বলতে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়। চলো একটু আলোচনা করে নেই। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, আর একনায়কতান্ত্রিক সরকার হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতা যখন একজন ব্যক্তি বা একজন গোষ্ঠীর হাতে। সংসদীয় সরকার বলতে আমরা বুঝি আমরা যখন রাষ্ট্রের শাসন ক্ষমতা, রাষ্ট্রের সকল ক্ষমতা আর শাসন বিভাগ তার সমস্ত কার্যের জন্য আলোচনা করব এককেন্দ্রিক সরকার। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য, এককেন্দ্রিক সরকার। একনায়কতান্ত্রিক সরকার এবং এককেন্দ্রিক সরকার কিন্তু এক নয়। এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকার গভর্নমেন্ট, ইউনিটারি form of government, মানে এককেন্দ্রিক সরকার, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি? এককেন্দ্রিক সরকার বলতে সাধারণত আমরা এমন এক ধরনের সরকারকে বুঝি যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের উপর ন্যস্ত থাকে। আমি আবার বলছি, এককেন্দ্রিক সরকার বলতে আমরা এমন এক ধরনের সরকারকে বুঝি যেখানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে, মানে পুঞ্জীভূত থাকে। এখানে কেন্দ্র নিজের প্রয়োজনে বা অঞ্চলসমূহের চাহিদার ভিত্তিতে আঞ্চলিক প্রতিষ্ঠান, সংস্থা বা সরকার গঠন করে তাদের হাতে কিছু কিছু ক্ষমতা অর্পণ করে। কিন্তু ওইসব আঞ্চলিক কর্তৃপক্ষ বা সংস্থা বা সরকারগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণেই থেকে যায়। তারা ওই সমস্ত আঞ্চলিক সংস্থা বা কর্তৃপক্ষ বা সরকারগুলো কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। কেন্দ্র ইচ্ছে করলেই আঞ্চলিক সংস্থাগুলো, আঞ্চলিক সরকারগুলো পুনর্গ্রহণ করতে পারে। এছাড়া আঞ্চলিক সরকারগুলোর বা প্রাদেশিক সরকারগুলোর ক্ষমতা হ্রাস বৃদ্ধি করতে পারে, এমনকি যে কোনো সময় তাদের বিলুপ্তিও ঘটাতে পারে। তাহলে কি বুঝলাম? কেন্দ্রীয় সরকার বলতে আমরা কি বুঝি, এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি? আবার একটু আলোচনা করা যাক। এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটি মাত্র জাতীয় বা কেন্দ্রের হাতে পুঞ্জীভূত থাকে। কেন্দ্র নিজের প্রয়োজনে, কেন্দ্র যদি মনে করে আমার প্রয়োজন আছে, কেন্দ্র নিজের প্রয়োজনে বা অঞ্চলসমূহের চাহিদার ভিত্তিতে যে কোনো আঞ্চলিক প্রতিষ্ঠান, সংস্থা বা সরকার গঠন করতে পারে এবং প্রয়োজন অনুসারে কেন্দ্রীয় সরকার প্রয়োজন মতে যে কোনো সময় তাদের ক্ষমতার, আঞ্চলিক বা প্রাদেশিক সরকারের ক্ষমতার হ্রাস বৃদ্ধি ও ঘটাতে পারে। এবং যদি প্রয়োজন মনে করে যে আঞ্চলিক বা প্রাদেশিক সরকারগুলোর বিলুপ্তি ঘটানো প্রয়োজন, তাহলে কারো কাছে কোনো জবাবদিহি না করেই এককেন্দ্রিক সরকার তাদের বিলুপ্তিও ঘটাতে পারে।
তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি। সোজা কথায় বলা চলে, গোটা দেশ যখন একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয় বা শাসিত হয় তখন তাকে এককেন্দ্রিক সরকার। চলো জানি যে এই এককেন্দ্রিক সরকারগুলো কোন কোন। বর্তমান এই বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। রাজ্য বাংলাদেশ, ফ্রান্স, জাপান, ইতালি এসব দেশগুলোতে এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে। তাহলে এই এককেন্দ্রিক সরকার কোথায় কোথায় প্রচলিত রয়েছে? বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি প্রভৃতি রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে। এখন চলো জেনে নেওয়া প্রতিরুদ্ধ, প্রতিহত করা যায় না, অপ্রতিহত কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় আইনসভা সংবিধানের মাধ্যমে অপ্রতিহত ক্ষমতার অধিকারী, তাই এককেন্দ্রিক সরকার। তাহলে আরে অধ্যাপক গার্নার কি বলেছেন দেখি। অধ্যাপক গার্নারের মতে, অধ্যাপক গার্নার এককেন্দ্রিক সরকার সম্পর্কে কি বলেছেন? অধ্যাপক গার্নার এর মতে, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গার্নারের মতে উনি কি বলেছেন? এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে সব ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়। সরকারের সমস্ত ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় এবং স্থানীয় সরকারসমূহের ক্ষমতার স্বাতন্ত্র্য এমনকি অস্তিত্ব কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। স্থানীয় সরকারের ক্ষমতার স্বাতন্ত্র্য এমনকি অস্তিত্ব কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। তাহলে আমরা কি জানলাম? এককেন্দ্রিক সরকার বলতে আমরা পরিশেষে এই বলতে পারি যে রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয় বা শাসিত হয় তাকে এককেন্দ্রিক সরকার বলে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকারের বাধ্যবাধকতা নেই। যদি কেন্দ্রীয় সরকার মনে করে আমি আঞ্চলিক সরকার গঠন করব, তাহলে উনি গঠন করতে পারে। এজন্য সংবিধানের মাধ্যমে আঞ্চলিক সরকার বা কেন্দ্রীয় সরকারের উপর ক্ষমতা অর্পণ করা হয় না। কেন্দ্রীয় সরকার উনার খেয়াল খুশি মতো কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারের উপর কিছু কিছু ক্ষমতা ন্যস্ত করতে পারে। আবার যদি প্রয়োজন মনে করে যে এখন আমার প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকারের প্রয়োজন নেই, তাহলে সাথে সাথে কেন্দ্রীয় সরকার তা বিলুপ্তিও ঘটাতে পারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আলোচনা করলাম এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি। আবার এককেন্দ্রিক সরকারের কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গ এখানে উপস্থাপন করলাম। এখন চলো এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য আলোচনা করি। ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। বৈশিষ্ট্য। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বেশ প্রচলিত ধারণা। অন্যান্য সরকার ব্যবস্থার ন্যায় এই সরকার ব্যবস্থারও বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিম্নে আমরা এ সম্পর্কে আলোচনা করব। কেন্দ্রীভূত ক্ষমতা। প্রথমত দেখো এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কেন্দ্রীভূত ক্ষমতা। কেন্দ্রীভূত ক্ষমতা।
এককেন্দ্রিক সরকারের রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটি মাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এর মাধ্যমেই সরকার তার প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো পরিচালনা করে থাকে। কেন্দ্রীভূত ক্ষমতা। এককেন্দ্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা একটি মাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত থাকবে এবং এর মাধ্যমেই সরকার তার প্রশাসনিক এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান। এককেন্দ্রিক সরকারের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। এককেন্দ্রিক সরকারের সংবিধান সাধারণত সুপরিবর্তনীয় হয়। এই সংবিধান সংশোধনের জন্য কোনো বিশেষ কিংবা জটিল পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয় না, ফলে সহজে সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়। তাহলে সুপরিবর্তনীয় সংবিধানটা কি? সুপরিবর্তনীয় সংবিধান আমরা বলতে কি বুঝি? যে সংবিধান সহজেই পরিবর্তন করা যায়, যে সংবিধান পরিবর্তনের জন্য কোনো বিশেষ বা জটিল পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয় না, তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর এককেন্দ্রিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। এই এককেন্দ্রিক সরকারের সুপরিবর্তনীয় সংবিধানের ফলে রাষ্ট্রের সংবিধান সংশোধনের জন্য কোনো জটিল পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয় না, ফলে সহজে দেশের উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, সংবিধান সুপরিবর্তনীয় হওয়ার জন্য সেটা সহজেই পরিবর্তন করা যায়। তাহলে আমরা জানলাম কি এককেন্দ্রিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। একক আনুগত্য। পরেরটা দেখো, একক আনুগত্য। একক আনুগত্য। আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় পড়েছি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বিনাগরিকত্ব প্রচলিত। জনগণ যেমন তাদের অঞ্চলভিত্তিক আঞ্চলিক সরকারের কাছে দায়ী থাকে, অধীনস্থ দায়ী থাকে। যেমন একজন নাগরিক অঞ্চলভিত্তিক যেমন সে নাগরিক, আবার কেন্দ্রীয়ভাবে সে নাগরিক। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় এরকম সুযোগ নেই। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতীয় বা কেন্দ্রীয় সরকারের নিকটেই আনুগত্য পোষণ করে। সেজন্য এককেন্দ্রিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একক আনুগত্য। যদিও এককেন্দ্রিক সরকারে প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার বিদ্যমান থাকে, তবুও জনগণ সেই প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের কাছে আনুগত্য পোষণ করে না। তারা বৃহৎভাবে জাতীয় বা এককেন্দ্রিক সরকারের নিকটেই আনুগত্য পোষণ করে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। পরেরটা দেখো, প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রদেশগুলো বা অঞ্চলগুলো স্বায়ত্তশাসন ভোগ করে না, কেননা কেন্দ্রীয় সরকার তাদের কাজে হস্তক্ষেপ করে থাকে। সেজন্য প্রাদেশিক স্বায়ত্তশাসন সেখানে অভাব থাকে, প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। কেন্দ্রীয় সরকার যেহেতু প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের উপর তাদের হস্তক্ষেপ করতে পারে যে কোনো সময়, যে কোনোভাবে, সেই জন্য তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। তাহলে এককেন্দ্রিক সরকার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, কারণ সংবিধান অনুযায়ী প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের উপর ক্ষমতা বন্টন করে দেওয়া হয় নাই যুক্তরাষ্ট্রীয় সরকারের মতো।
এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের উপরে যে ক্ষমতা দেওয়া হয় তা কেন্দ্রীয় সরকার নিজের খেয়াল খুশি মতো দিয়ে থাকে, সেজন্য তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। এজেন্ট। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। এককেন্দ্রিক সরকারে প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে। প্রয়োজন বোধে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের ক্ষমতার হ্রাস বৃদ্ধি করাতে পারে, এমনকি প্রয়োজন বোধে বিলুপ্তিও করে দিতে পারে। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন। এজেন্ট হিসেবে কাজ করে প্রদেশগুলো কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিকট দায়ী থাকে, কেননা এই সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার খেয়ালখুশি মতো প্রদেশের বা অঞ্চলগুলোর ক্ষমতা বাড়াতেও কমাতে পারে। সেই কেন্দ্রীয় সরকারের মাধ্যমে প্রাদেশিক বা কেন্দ্রীয় অঙ্গরাজ্যের সরকারগুলোর উপর ক্ষমতা বন্টন করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারগুলোর উপর ক্ষমতা বন্টন করে দেওয়া হয় না যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার মতো। আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় পড়েছি যে সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের উপরে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং প্রত্যেক সরকার তাদের স্বাধীনভাবে স্ব দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করতে বাধ্য নন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় আমরা পড়লাম কি এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার কেন্দ্রীয় বিভিন্ন সময় এককেন্দ্রিক সরকারের খেয়াল খুশি মতো কিছু ক্ষমতা প্রাপ্ত হয় এবং এককেন্দ্রিক সরকারের খুশির উপর ওরা টিকে থাকে, প্রাদেশিক সরকার এবং আঞ্চলিক সরকারগুলো। এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। তাহলে কি কি বৈশিষ্ট্য আলোচনা করলাম, চলো একটু ঘুরে আসি। সেটা হলো কেন্দ্রীভূত ক্ষমতা, মানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটি মাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এবং এর মাধ্যমেই সরকার তার প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামোগুলো পরিচালিত করে। এরপর পড়লাম সুপরিবর্তনীয় সংবিধান, তারপরে পড়লাম একক আনুগত্য, তারপর আলোচনা করলাম প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, তারপর আলোচনা করলাম প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র, তারপরে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের উপরে ন্যস্ত করা হয়। এখন আমরা আলোচনা করব এককেন্দ্রিক সরকারের গুণাবলী। এককেন্দ্রিক সরকারের গুণাবলী আলোচনা করব। প্রত্যেকটা জিনিসেরই মেরিটস, ডিমেরিটস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে আমরা দেখি এককেন্দ্রিক সরকারের মেরিটস কি। মেরিটস অফ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, এককেন্দ্রিক সরকারের গুণাবলী। এককেন্দ্রিক সরকারের গুণাবলী। এককেন্দ্রিক সরকারের গুণাবলী।
এককেন্দ্রিক সরকার একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা। অনন্য সরকার ব্যবস্থার ন্যায় এককেন্দ্রিক সরকার ব্যবস্থারও কিছু গুণাবলী রয়েছে। নিম্নে এককেন্দ্রিক সরকার, চলো আমরা এককেন্দ্রিক সরকারের গুণাবলীগুলি নিয়ে আলোচনা করি। নমনীয় প্রকৃতির, প্রথমে আলোচনা করি নমনীয় প্রকৃতির। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সাধারণত নমনীয় প্রকৃতির হয়, কেননা এই সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে এই সরকার পরিস্থিতি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কি বললাম আবার বলি, নমনীয় প্রকৃতির। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এককেন্দ্রিক সরকার নমনীয় প্রকৃতির। এই সরকার ব্যবস্থায় এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে সরকার দেশের উদ্বুদ্ধ জটিল পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে তড়িৎ গতিতে সেটা সমাধান করতে পারে। এজন্য এককেন্দ্রিক সরকারের গুণাবলীর মধ্যে একটি অন্যতম গুণাবলী হচ্ছে নমনীয় প্রকৃতির। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। গ্রহণ সম্ভব। যেহেতু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটি মাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত, সেহেতু যে কোনো জরুরি মুহূর্তে রাষ্ট্র কেন্দ্রীয় সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে কাছে জবাবদিহি করতে হয় না। অপচয় রোধ। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সরকারি খরচের অপচয় রোধ করে। অপচয় রোধ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় অপচয় রোধ একটি অন্যতম বৈশিষ্ট্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সরকারি খরচের অপচয় রোধ করে। এককেন্দ্রিক সরকার সহজ সরল রাষ্ট্র কাঠামো গড়ে তোলে এবং একটি মাত্র কেন্দ্র থেকে সরকারের সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। ফলে অপচয় রোধ হয়। যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আমরা পড়েছি, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার, সেই জন্য প্রাদেশিক সরকার থাকে এবং সেখানে সরকারের অপচয়টাও অনেক বেশি হয়। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সেরকম ঝামেলা থাকে না। একটি মাত্র কেন্দ্র থেকে রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালিত হয় বলে এখানে সরকারের অনেকটাই অপচয় রোধ হয়। ক্ষুদ্র রাষ্ট্রে উপযোগী। এককেন্দ্রিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য আমরা পেলাম কি, ক্ষুদ্র রাষ্ট্রের উপযুক্ত একতার বন্ধনে আবদ্ধ হয়। তাহলে এককেন্দ্রিক সরকার ব্যবস্থার আরেকটি গুণাবলী হচ্ছে এককেন্দ্রিক সরকারের জাতীয় সংহতি। সুশাসনের নিশ্চয়তা। সুশাসন মানে কি? সুশাসন হচ্ছে ভালো শাসন। শাসন হলেই হবে না, সুশাসন থাকতে হবে। সুশাসনের নিশ্চয়তা। হয়ে গেছে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সাংবিধানিক সংকট ও প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত।
এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কি? এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সাংবিধানিক সংকট ও প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত। ফলে এই শাসন ব্যবস্থার মাধ্যমে একটি দেশে সুষ্ঠু শাসন পরিচালনা করা সম্ভব হয়। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি। এককেন্দ্রিক সরকার সম্পর্কে কয়েকজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা আলোচনা করলাম এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য, আলোচনা করলাম এককেন্দ্রিক সরকারের গুণাবলী। তোমাদের বাড়ির কাজ থাকবে এককেন্দ্রিক সরকার কেন ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী তা ব্যাখ্যা করো। কেন ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী? বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ থাকবে ব্যাখ্যা করো। বাড়ির কাজ এককেন্দ্রিক সরকার কেন ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী? কেন ক্ষুদ্র ব্যাখ্যা কর রাষ্ট্রের